বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আপনারা দেখেন, একটা জিনিস মাথায় রাখেন। একটা দেওয়ানি মামলায় দুইটা অংশ থাকে, তাই না? বাদী থাকে আর একটা কি থাকে বলেন তো? বিবাদী থাকে। বাদী বিবাদী থাকে। আজকে দিওয়ানিটা এত সুন্দর করে শিখেন যে আর জানি জীবনে দ্বিতীয়বার আর মাঠেই মানে একবার রিভিশন দিলে জানি হয়ে যায়, এত কষ্ট না হয়। হ্যাঁ, তার বাদী দেয় কি, আমরা কি শিখেছিলাম? বাদী দেয় আরজি। ওকে, আরজি দেয়। আমরা বাদী কি দেয় বলেন তো? আরজি দেয়। আরজি দেয়। বাদী কি দেয়? বাদী আরজি দেয়। আরজি কততে বলা আছে? সেকশন। এই যে সেকশন মানে ধারা, ধারা 26-এ বলা আছে। আদেশ কততে বলা আছে? 4। আদেশ 4-এ বলা আছে। আদেশ 6-এ বলা আছে। আদেশ 7-এ বলা আছে। আমরা অলরেডি এটা শেষ করেছি না বলেন? হ্যাঁ হ্যাঁ, বাদী দেয় আরজি। ওকে, ভেরি গুড। এরপরে কি দেয়? বাদী দেয় সমন। এই যে সমন, সমনের আদেশ 5 আমরা এখনো পড়ি নাই। সমন কততে আছে? আদেশ 5 এবং ধারা কত? 27-এ আছে। কত চমৎকার না? আদেশ 5 ও ধারা 27-এ আছে। খুবই চমৎকার না? খুবই চমৎকার না? এই দেখেন, এইটা এখন পড়াবো আপনাদের। তাহলে বাদীর দুইটা ক্ষমতা, বাদী দেয় আরজি, বাদীর পক্ষ থেকে আদালত দেয় সমন। বাদীর পক্ষ থেকে আদালত দেয় সমন। আরজি পেশ করে কে? বাদী। আর বাদীর পক্ষ হয়ে আর সমন দেয় কে? আদালত। পরীক্ষা যেন এগুলি পারেন। ঠিক আছে, এবার আসেন। বিবাদী দেয় কি? লিখিত জবাব। লিখিত জবাব কি? আরজির প্রতি উত্তরকে, আরজির পাল্টা উত্তরকে লিখিত জবাব বলে। সুন্দর করে লিখে ফেলেন। বাদী দেয় লিখিত জবাব। বাদী দেয় লিখিত জবাব। বাদী দেয় লিখিত জবাব। আরজির পাল্টা উত্তরকে, আরজির আরজির পাল্টা উত্তরকে লিখিত জবাব বলে। আরজির পাল্টা উত্তরকে লিখিত জবাব বলে। সুন্দর করে লিখে ফেলেন। আরজির পাল্টা উত্তরকে ড্যাশ বলে, লিখিত জবাব বলে। সুন্দর করে। লিখিত জবাবের ইংলিশ নাম হচ্ছে রিটেন স্টেটমেন্ট। কোর্ট প্র্যাকটিসে বলা হয় ডাব্লিউএস, রিটেন স্টেটমেন্ট। এটা কততে বলা আছে? এটা বলা আছে অর্ডার 8-এ। কেমন? এখান থেকে অবশ্যই আপনাদের প্রশ্ন তো অবশ্যই করবে। এগুলি থেকে প্রশ্ন না করলে প্রশ্ন আর জীবনে করা লাগবে না তাদের। প্রশ্ন এখান থেকেই করবে। ঠিক আছে, আপনারা নির্দিষ্টভাবে বুঝতেছেন না যে প্রশ্নটা কোথা থেকে করবে। প্রশ্ন ধরতে গেলেও সাধনার প্রয়োজন। এটা বছরকে বছরের সাধনাও দরকার, যে কোথা থেকে কোশ্চেন আসে। আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিলাম। এবার আমি মুছে ফেলি। আমি এবার আদেশ 5 পড়াবো আপনাদের। আদেশ 5 পড়াবো যে সমন জিনিসটা কি। হ্যাঁ, আদেশ আদেশ 5টা পড়াবো। হ্যাঁ হ্যাঁ, এই তো চমৎকার চমৎকার। ঠিক আছে, এবার আসেন আদেশ 5। আদেশ 5-এ বলা আছে, আদেশ 5-এ বলা আছে সমন। ইংলিশে বলা হয় সমন। আমি পড়ছি সুমন। ছোট যখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি, সমন রে পড়তাম ভাই। সুমন কি? সুমন কি? আচ্ছা, সমন। সমন, ওকে। সমন সমন। আচ্ছা, সমন সমন বলা আছে আদেশ 5-এ। সমন বলা আছে কততে? ধারা 27-এ। ধারা 27-এ বলা আছে। সমন হচ্ছে কিসের অংশ? সমন হচ্ছে ন্যাচারাল জাস্টিসের অংশ। লিখে ফেলেন, ন্যাচারাল, ন্যাচারাল জাস্টিসের অংশ। পরীক্ষা আসবে কোনটি ন্যাচারাল জাস্টিসের অংশ। দেওয়ানি কার্যাবিধির কোন ধারা ন্যাচারাল জাস্টিস ফলো করে? ধারা 27, আদেশ 5 ন্যাচারাল জাস্টিস ফলো করে। হ্যাঁ, ন্যাচারাল জাস্টিস ফলো করে। ভেরি ভেরি গুড। ঠিক আছে, এইবার যে জিনিসটা দরকার, আমরা এখন আদেশ 5-এ চলে যাব। আপনাদের আদেশ 5টা খুব সুন্দর করে পড়াবো। ঠিক আছে, সমন সম্পর্কে কয় জায়গায় বলা আছে? সমন সম্পর্কে 3 জায়গা বলা আছে। সমন সম্পর্কে 3 জায়গা বলা আছে। আসেন, এই ধারা 27 তো মূল আসল। ঠিক আছে, আরো 3 জায়গায় সমন সম্পর্কে বলা আছে। এর বাইরে আর কোনো কোশ্চেন আসে না। ধারা 27 লিখে ফেলেন। ধারা 27, দেওয়ানি আদালতের সমন জারি। সমন জারি, দেওয়ানি আদালতের সমন জারি। ধারা 27। তারপরে বলা আছে ধারা 29। ধারা 29-এ বলা আছে বিদেশি সমন জারি। বিদেশি সমন, বিদেশি সমন জারি, বিদেশি সমন জারি। আর ধারা 31, সাক্ষীর প্রতি সমন। লিখে ফেলেন, পরীক্ষায় বারবার আসতেছে, প্লিজ। সাক্ষীর প্রতি সমন, সাক্ষীর প্রতি সমন। আপনারা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে পড়েন তাহলে তাতেও আপনারা ফেল করবেন না, কারণ এর চেয়ে বেশি দরকার নাই। আপনারা তো 50 চাইছেন, আমি তো 70 বলছি, তাই না? ক্লাসটা করলেও আপনারা ফেল করবেন না, আই প্রমিস। ঠিক আছে, আর হচ্ছে সমন অমান্যের দণ্ড, কিন্তু ক্লাসটা মিস করলেই ফেল করবেন। একটা আমার ক্লিয়ার কাট কথা। সমন অমান্যের, অমান্যের সমন, অমান্যের, অমান্য বানান কি? অমান্যের দণ্ড। মানে আদালত সমন জারি করতে, এই কথা শুনে নেই। অমান্যের দণ্ড। এই যে এই কয়টা জিনিস খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা শুধু লিখে রাখেন। এই কয়টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে লিখে রাখেন। ঠিক আছে, ধারা 27। ধারা 27-এ বিবাদীর প্রতি সমন বলা আছে। বিবাদী লিখে ফেলেন, বিবাদীর প্রতি সমন। বিবাদীর প্রতি সমন, তাহলে কি লেখছে? আরজির পাল্টা উত্তরের জন্য বিবাদীকে আদালত সমন পাঠায়।
এখানে লেখা আছে ধারা 27 আরজির পাল্টা উত্তর বাদীর বাদীর প্রশ্নের উত্তরের জন্য আদালত কি করে বিবাদী বরাবর সমন পাঠায়, বিবাদী বরাবর সমন পাঠায়, বিবাদী বরাবর সমন পাঠায়, বিবাদী বরাবর সমন পাঠায়। বলা আছে ধারা 27 যে আদালত কোর্ট কোর্ট অর্থাৎ আদালত আদালত বাদীর পক্ষ হয়ে বিবাদীর কাছে কিছু প্রশ্ন পাঠিয়ে সমন পাঠায়, কিছু আর্জি পাঠিয়ে সমন পাঠায়। ওকে, সমন পাঠায় অর্থাৎ কি করে আদালত বাদীর পক্ষ হয়ে বিবাদী বরাবর সমন পাঠায়। বিদেশি সমন সম্বন্ধে কোথায় বলা আছে? 29 বলা আছে। তা বিদেশি সমন জারি করে কে? সরকার। আর কিছু শেখা লাগবে না, বিদেশি সমন জারি করে সরকার। সাক্ষীর প্রতি সমন, সাক্ষীর প্রতি সমন আদালত কোনো কিছু যাচাইয়ের জন্য দলিল অনুসন্ধান, লিখে ফেলেন দলিল অনুসন্ধান, প্রশ্নমালা 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 এবং জিজ্ঞাসার জন্য আদালত কোনো কিছু জিজ্ঞাসার জন্য, কোনো প্রশ্ন জানার জন্য, প্রশ্নের উত্তরের জন্য অথবা দলিল যাচাইয়ের জন্য সাক্ষী তলব করতে পারে, সাক্ষীর প্রতি সমন দিতে পারে। সমন অমান্যের শাস্তি কি? পরীক্ষায় বারবার আসছে বার কাউন্সিলে, অনধিক 500 টাকা জরিমানা, অনধিক 500 টাকা জরিমানা। সমন অমান্যের শাস্তি 3টা, এর মধ্যে বার কাউন্সিল বারবার এমসিকিউতে এটা দিছে, অনধিক 500 টাকা জরিমানা, অনধিক 500 টাকা জরিমানা, অনধিক 500 টাকা জরিমানা, অনধিক 500 টাকা জরিমানা। তারপর হচ্ছে সমন অমান্যের শাস্তি হচ্ছে সম্পত্তি ক্রোক করা, ক্রোক আদেশ দেওয়া, অথবা হচ্ছে দেওয়ানি জেল দেওয়া, দেওয়ানি জেল দেওয়া, কারাগার দেওয়া, দেওয়ানি আটক দেওয়া। এই 3 ধরনের শাস্তি। আশা করি এখান থেকে প্রশ্ন খালি খেলতেছে, আপনাদের জন্য প্রশ্নটা খালি দৌড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলি মনে থাকবে তো আপনাদের। ধারা 27 বিবাদীর প্রতি সমন আদালত কিছু বাদীর কিছু প্রশ্নের উত্তর জানার জন্য বিবাদী বরাবর সমন পাঠাইতে পারে। কারাগার মানে দেওয়ানি কারাগার, হ্যাঁ, সিভিল প্রিজন, সিভিল প্রিজন দেওয়ানি কারাগার। আর আরজি বিবাদী বিদেশি সমন জারি করে সরকার। 31 বলা আছে সাক্ষীর প্রতি সমন আদালত দলিল প্রশ্নমালা কোনো কিছু জিজ্ঞাসার জন্য কি করতে পারে? সাক্ষীর প্রতি সমন জারি করতে পারে। কোনো বেয়াদব সাক্ষী, ধারা 32 যদি সাক্ষীর সমন জারি করতে আদালত আসে না আদালতে, তাহলে কি করছে? ওই সমন অমান্যের জন্য অনধিক 500 টাকা জরিমানা। এটা বারবার পরীক্ষা আসছে, বারবার পরীক্ষা আসছে। অনধিক 500 টাকা জরিমানা অথবা সম্পত্তি ক্রোধ এবং তার জেল হইতে পারে। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আদেশ 5, আদেশ 5 এবার একটু সমন্ত ধারা শিখলেন, একটু বিস্তারিত জানতে হবে না বলেন? এগুলি হচ্ছে প্রসিডিউরাল ল, এখান থেকেই প্রশ্নের ঝাঁক বেঁধে প্রশ্ন আসে, বুঝতে পারছেন তো? খেয়াল করেন আদেশ 5 বলা আছে সমন সম্পর্কে, সমন সমন সম্পর্কে বলা আছে, আদেশ 5 সমন সম্পর্কে বলা আছে। তো বিধি 1 কি বলা আছে? সমন কত দিনের মধ্যে জারি করতে হয়? কমেন্ট বক্সে প্লিজ ফাটাইয়া লেখেন এটা, এইটা পরীক্ষা এই পর্যন্ত 5 কার্যদিবসের মধ্যে ইয়েস লিখে ফেলেন। সমন রুজু করতে হয়, বলেন সমন জারি করতে হয়, লেখেন লেখেন বিধি 1 লিখে ফেলেন। বিধি 1 এটা বারবার পরীক্ষা আসছে। বিধি 1 রুল 1, রুল 1 লিখতেছে মামলা রুজু হওয়ার পরে 5 কার্যদিবসের মধ্যে সমন জারি করতে হয়। 5 কার্যদিবস লিখে ফেলেন, 5 কার্যদিবসের মধ্যে সমন জারি করতে হয়, 5 কার্যদিবসের মধ্যে সমন জারি করতে হয়, সমন জারি করতে হয় 5 কার্যদিবসের মধ্যে, 5 কার্যদিবসের মধ্যে সমন জারি করতে হয়, 5 কার্যদিবসের মধ্যে সমন জারি করতে হয়, 5 কার্যদিবসের মধ্যে সমন জারি করতে হয়, 5 কার্যদিবসের মধ্যে। খেয়াল করবেন 5 কার্যদিবস কিন্তু 5 দিন না, 5 ওয়ার্কিং ডেজ, 5 ওয়ার্কিং ডেজ মাথায় রাখবেন। ওয়ার্কিং ডেজ, ওয়ার্কিং ডেজ মানে কি স্যার? ওয়ার্কিং ডেজ মানে হচ্ছে শুক্র শনি বাদ দিয়া, অর্থাৎ সপ্তাহে 7 দিন, তাহলে শুক্র শনি বাদ, শুক্র শনি বাদ, শুক্র শনি বাদ, তাহলে 5 কার্যদিবস কয়দিন? 5 দিন। হয়তো বা ঈদের আরো 4 দিন ছুটি পড়ছে, তাহলে আদালতে একদিন খোলা ছিল, তাহলে কার্যদিবস অর্থাৎ যেদিন আদালত খোলা থাকবে, যেদিন আদালতের কার্যক্রম চালু থাকবে, ওই দিনকে বলা হয় কার্য দিবস। ঠিক আছে, ওই দিনকে বলা হয় কি? কার্য দিবস। তাহলে 5 কার্য দিবসের মধ্যে কি করতে হয়? সমন জারি করতে হয়। আপনাদের আশা করি মাথায় থাকবে। ঠিক আছে, এইবার আসেন সমন জারি করতে হয়, হ্যাঁ, বন্ধের দিন বাদে, মানে আদালত যেদিন খোলা থাকবে সেটাকে বলা হয় কার্য দিবস। আশা করি বুঝছেন। প্রতিটি সমনে বিচারক, প্রতিটি সমনে কার স্বাক্ষর থাকবে? পরীক্ষা আসছে, আরে প্রতিটি সমনে কার স্বাক্ষর থাকবে? সমনে কার স্বাক্ষর থাকবে? বারবার পরীক্ষা আসছে। সমনে কার স্বাক্ষর থাকবে? বিচারক, জাজের স্বাক্ষর থাকবে, জাজ,
বিচারকের স্বাক্ষর থাকবে, অথবা তার নিযুক্ত কোনো অফিসার, ঠিক আছে, তার কোনো নিযুক্ত কর্মচারী, তার নিযুক্ত কোনো কর্মচারী, ওই যে নাজির, সেরেস্তাদার, ঠিক আছে, পেশকার, তার নিযুক্ত কোনো কর্মচারী স্বাক্ষর অবশ্যই থাকতে পারে। এবং কি থাকবে, বিচারকের আরো স্বাক্ষর থাকবে, আবার সিলমোহরও থাকবে, ওনার ডেজিগনেশন কি, কোন আদালত, সিলমোহরও দেওয়া থাকবে সমনে। ঠিক আছে, এগুলি বারবার কোর্ট প্র্যাকটিসের অংশ, এগুলি ভালো করে শিখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই একটা জিনিস থাকবে। এবার আসলে বিধি দুইতে যে জিনিসটা বারবার পরীক্ষা আসে, এটা আপনাদের খুব ভালো করে শিখতে হবে। এটা না শিখলে আপনি কোনোভাবেই পরীক্ষা ভালো করতে পারবেন না। সেই জিনিসটা একটু লিখে ফেলি, কোন জিনিসটা ভালো করে শিখতে পারবেন। এই তো, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, বিধি দুইতে বলা আছে, বিধি দুইতে বলা আছে প্রতিটি সমনের সাথে, দেখেন রুল 2, অর্ডার 5 লিখে ফেলেন, অর্ডার 5 রুল 2, অর্ডার 5 রুল 2 লিখে ফেলেন, অর্ডার 5 রুল 2, আদেশ 5 বিধি 2, আদেশ 5 বিধি দুইতে কি বলা আছে, আদেশ 5 বিধি দুইতে বলা আছে প্রতিটি সমনের সাথে, লিখে ফেলেন, এটা প্রত্যেকবার আসে, এটা এটা দরকার নেই, এটা মুখস্থ করা দরকার নেই, কিন্তু এই কথাগুলি ইম্পর্টেন্ট। প্রতিটি সমনের সাথে, 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 প্রতিটি সমনের সাথে লিখে ফেলেন, প্রতিটি সমনের সাথে কি কি থাকবে, আরজির নকল থাকবে, আরজির নকল থাকবে, আরজির নকল থাকবে, আরজির নকল, প্রতিটি সমনের সাথে আরজির নকল থাকবে, প্রতিটি সমনের সাথে আরজির নকল থাকবে, প্রতিটি সমনের সাথে কি থাকবে, আরজির নকল থাকবে। এবং পরীক্ষায় আছে সংক্ষিপ্ত বিবরণ থাকবে, মামলার সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত বিবরণ, 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 কি মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ, কি কারণে তোমার বিরুদ্ধে মামলা করলাম, মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ থাকবে। কিন্তু এই সংক্ষিপ্ত বিবরণ দিতে গেলে আদালতের কোর্ট পারমিশন লাগবে, আদালতের অনুমতি লাগবে, আদালতের অনুমতি ক্রমে, আদালতের অনুমতি ক্রমে কি লাগবে বলেন তো, আদালতের অনুমতি ক্রমে মামলার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। অর্থাৎ একটা লোকের বিরুদ্ধে যদি আপনি সমন পাঠান, আর সাথে কি কি যাবে, একটা লোকের বিরুদ্ধে কথাটা, এই বাদী আসছে, বাদী এসে বলতেছে বিবাদী খারাপ, বিবাদী খারাপ, বিবাদী খারাপ, তাহলে বাদী বিবাদীর মাঝে যোগ সংযোগ করে কে, বাদী বিবাদীর মাঝে যোগ সংযোগ করে হচ্ছে আদালত, আদালত কোর্ট করে এই যোগ সংযোগ, বাদী বিবাদীর মাঝে যোগ সংযোগ কি করে, আদালত করে। আদালত কি করছে, বাদীর পক্ষ হয়ে, বাদী যেহেতু আরজি দাখিল করেছে, আরজি ক্লেইমস, আরজি দাখিল করেছে, আদালত কি করছে, এই আদালত কি করছে, আদালত এখন মাঝখানে সমন জারি করছে। পরীক্ষা আসলে সমন কে জারি করে, সমন জারি করে আদালত, লিখে ফেলেন, সমন জারি করে আদালত বাদীর পক্ষ হয়ে। এটা পারবেন না ইনশাল্লাহ। সমন জারি করে কি, সমন জারি করে আদালত বাদীর পক্ষ হয়ে আরজি, আদালত কি করছে, সমন জারি করছে, সমন, সমন জারি করছে। আর সমনের সাথে কি কি যায়, সমনের সাথে এই বাদীর আরজিটা যায়, আরজি, আরজির নকল, আর কি আরজির ফটোকপি যায়, নকল তো বুঝবেন না, ফটোকপি, ফটোকপি যায়, ফটোকপি যায়, ফটোকপি যায়, আরজির ফটোকপি যায়। তারপরে কি যায়, কিছু সংক্ষিপ্ত বিবরণ যায়, কিছু সামারি যায়, মানে মামলার সামারি, যে তুমি ওর জমিটা খাইছো, এখন তুমি ওর আসো, তুমি এখন প্রমাণ দাও যে তুমি ওর জমিটা খাও নাই। এই, এই হচ্ছে ব্যাপার। তাহলে সমনের সাথে কয়টা জিনিস যায়, আরজির নকল যায় এবং মামলার সামারি যায়। মামলার সামারি সংক্ষিপ্ত বিবরণ দিতে হলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই আদালতে আপনাকে, অবশ্যই আদালতে আপনাকে কি করতে হবে, আদালতের অনুমতি নিতে হবে। দেওয়ানি জেল আর ফৌজদারি জেল বোঝেন নাই, দেওয়ানি জেল আর ফৌজদারি জেল বোঝেন নাই, এটা আমি এখন সিআরপিসি তে বুঝাবো নাকি? আচ্ছা, সিপিসি তে, সিআরপিসি তে বুঝাইতে চাইছি, যান সিপিসি তে একটু বুঝাই দিই, এক নজর বুঝাই দিই। দেওয়ানি কারাগার আর ফৌজদারি কারাগারটা কি, লিখে ফেলেন, সিভিল প্রিজন, লিখে ফেলেন সিভিল প্রিজন, সিভিল প্রিজন, সিভিল প্রিজন মানে হচ্ছে দেওয়ানি কারাগার, সিভিল প্রিজন দেওয়ানি কারাগার। আর ক্রিমিনাল প্রিজন, ক্রিমিনাল প্রিজন কিন্তু ইংলিশে লিখছি, প্রিজন মানে হচ্ছে কারাগার, ফৌজদারি কারাগার, প্রিজন। ঠিক আছে, মাথায় রাখবেন। দেওয়ানি কারাগার এটা হচ্ছে এক কথায় পাবলিক, পাবলিক গ্রুপ প্রাইভেট গ্রুপ বুঝেন, এই আমরা যে আপনাকে পড়াই এটা কি পাবলিক গ্রুপ না প্রাইভেট গ্রুপ, এটা কি আমরা লিল্লা বোর্ডিং রাখছি, যে একটা ফকির মিসকিন ইয়েতিম সব পড়ামু, এটা কি আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানটা কি পাবলিক না প্রাইভেট, আগে এটা একটু বলি, কমন সেন্স দিই তো, এটা কি পাবলিক গ্রুপ না প্রাইভেট গ্রুপ, এই যে আমরা পড়াচ্ছি আপনাদের, এটা পাবলিক না প্রাইভেট, প্রাইভেট, অবশ্যই প্রাইভেট, এটা কি লিল্লা বোর্ডিং, এটা কি ফ্রি পড়াচ্ছি নাকি, এই যে প্রাইভেট, তাহলে দেওয়ানি প্রাইভেট, তাহলে দেওয়ানি কার্য, দেওয়ানি আটক এটা হচ্ছে ব্যক্তিগত জেল, এটা কি ব্যক্তিগত জেল, অর্থাৎ এই, এই কেউ যদি আটক করেন, এই খরচা ব্যক্তিগতভাবে বাদী দেবে,
অর্থাৎ দেওয়ানি কারাগারে যে কোনো ব্যক্তিকে যদি আটক করে, দেওয়ানি কারাগারে যদি কোনো ব্যক্তিকে আটক করা হয়, দেওয়ানি কারাগারে যদি বিবাদীকে আটক করা হয়, বিবাদীকে যদি আটক করা হয়, এই খরচা সরকার দেয় না, এই খরচা দেয় বাদী, এই খরচা দেয় বাদী। এটা হচ্ছে বেসরকারি জেল। দেওয়ানি মামলা মাথা রাখবেন, দেওয়ানি মামলা অবশ্যই একটা প্রাইভেট প্রাইভেট কেস, মানে এটা ব্যক্তিগত মামলা, মানে এটা প্রাইভেট মামলা, বেসরকারি মামলা, প্রাইভেট কেস, হ্যাঁ, এটা প্রাইভেট সুট। দেওয়ানি মামলা সবসময় এটা বেসরকারি মামলা। যদি সরকারের পক্ষে হয়, সরকার সংশ্লিষ্ট, তাহলে ওটা সরকারি মামলা। কিন্তু দেওয়ানি মামলা ব্যক্তিগত ভাবে একটা কি মামলা? বেসরকারি মামলা, প্রাইভেট নেচারের ব্যক্তিগত মামলা। তাহলে কোনো বাদীকে যদি, কোনো বিবাদীকে যদি আপনি জেল দেন, অবশ্যই এই জেলে যতদিন থাকবে ওই খরচা অবশ্যই বাদী বহন করবে। আর এখানে ফৌজদারিতে এই খরচা বহন করে সরকার। আর সরকার টাকা পায় কই? সরকার কি এত ভালো হয়ে গেছে যে ফ্রিতে পড়ায়? নো। ওই যে দণ্ডবিধিতে যত অর্থদণ্ড আছে, মানুষ আকাম করে আর আদালতে জরিমানা দেয়, এই জরিমানার টাকায় বিচারকের বেতন হয়, এই জরিমানার টাকায় এই আসামিদের খাওয়ানো হয়। বোঝেন না? ক্রিমিনাল মামলা হচ্ছে সরকারি, ক্রিমিনাল মামলার ওই জেলটা হচ্ছে সরকারি জেল, সরকারি জেল, সরকারি জেল। আর বেসরকারি জেল কি? সিভিল মামলার কারাগারটা হচ্ছে বেসরকারি, ব্যক্তিগত, এখানে বাদী খরচা দেবে। একটা লোক 60 দিন থাকবে, 60 দিনে তার কি খরচা, খাওন পাতি সব বাদী নির্ধারণ করে দেবে। 60 দিন থাকবে, মিনিমাম 60,000 টাকা দিয়ে দাও। কথা কি বুঝতে পারছেন? আশা করি বুঝছেন, এতটুকু তো বুঝছেন। আর দিওয়ানি ওইটা হচ্ছে সরকারি, ওই দিওয়ানি কারাগার, ওই যে কেরানীগঞ্জে, কেরানীগঞ্জ কারাগার সরকারি কারাগার, সরকার বহন করবে। আর টাকা কোথায় পাবে? ফান্ড কোথায় পাবে? এরা অর্থদণ্ড, ওই দণ্ডবিধিতে যত জরিমানা হয়েছে, জরিমানার টাকা দিয়ে এদের চালায়। এই অংশটা কি বুঝতে পারছেন? ইনশাল্লাহ এটা আপনাদের কোর্ট প্র্যাকটিসের অংশ। বুঝতে পারছেন কি একটু বলেন? আচ্ছা, আশা করি এতটুকু বুঝলেই হবে। সিআরপিসি তে খুব সুন্দর করে 3টা দিন 5 ঘন্টা করে যদি পড়াই, সিআরপিসি তে নিম্নে 12-13 পাবে। ঠিক আছে? আচ্ছা, তো দেওয়ানি মামলা হচ্ছে ব্যক্তিগত মামলা, বুঝলেন না? আপনার জমি আমার জমি নিয়ে আমার গ্যাঞ্জাম লাগছে, সরকারের কি? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এইবার আসেন পরীক্ষায়, এবার আসেন আদেশ 5 লিখে ফেলেন, অর্ডার 5 লিখে ফেলেন, অর্ডার 5 লিখে ফেলেন, অর্ডার 5, অর্ডার 5 রুল 9 লিখে ফেলেন, অর্ডার 5 রুল 9। অর্ডার 5 রুল 9 কি বলা আছে? আদেশ 5 বিধি 9 তে বলা আছে সমন জারি হয় 4 ভাবে। এই পরীক্ষা আসছে, সমন জারি কয় ভাবে হয়? সমন জারি কয় ভাবে হয়? এই যে 9 থেকে 5 বিয়োগ করেন, থাকে 4। সমন জারি 4 ভাবে হয়, সমন জারি 4 ভাবে হয়, 4 ভাবে হয়, 4 ভাবে হয়। যদি মনে করেন যে ভাই এই টেকনিক গুলো আপনি কই পান, এটি বছরকে বছরের সাধনা। সমন জারি 4 ভাবে হয়, সমন জারি 4 ভাবে হয়, সমন জারি 4 ভাবে হয়, 9 থেকে 5 বিয়োগ দেন, সমন জারি 4 ভাবে হয়। ঠিক আছে? কি এই আর দরকার নাই, এটি দরকার নেই, তাও লিখে দিই। ঠিক আছে? অধস্তন আদালতের অফিসার বরাবর, এটা আসে না পরীক্ষায়, অফিসার বরাবর, আদালতের অফিসার সমন জারি করে, অথবা জেলা জজের কুরিয়ার, জেলা জজের কুরিয়ার, এই লিখে রাখেন, এটা পরীক্ষা আসে না, কুরিয়ার। তারপরে যেটা আসে ফ্যাক্সের মাধ্যমে, লিখে ফেলেন, ছোট্ট করে লিখে ফেলেন, ফ্যাক্সের মাধ্যমে। আর এটা আছে ইমেলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বর্তমানে এটা বেশি চলতেছে, ইমেল চলতেছে বেশি, আর মোবাইল নাম্বার চলে বেশি এখন। সমনজারি এত প্যারা আর নেয় না, ঠিক আছে? তাও নেয় কিন্তু বেশি চলে না এটা। তাহলে পরীক্ষা আসবে কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে, এই যে পরীক্ষা আসছে এটা, এইটা পরীক্ষা আসছে, কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে বিবাদী বরাবর সমন পাঠাবে। 30 দিনের মধ্যে কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে বিবাদী বরাবর সমন পাঠাবে, এইটা পরীক্ষায় আসছে। আদালত বিবাদী বরাবর সমন পাঠাবে 5 কার্য দিবসের মধ্যে। ঠিক আছে? আরজি পেশের পর আদালত বিবাদী বরাবর সমন পাঠাবে 5 কার্য দিবসের মধ্যে। আর কুরিয়ারে যদি সমন পাঠায় তাহলে 30 দিনের মধ্যে। দিন আর কার্য দিবস মাথায় রেখেন, দিনের মধ্যে, 30 দিনের মধ্যে। অর্থাৎ কুরিয়ার সার্ভিসে যদি সমন জারি হয়, কত দিনের মধ্যে সমন যাবে? 30 দিনের মধ্যে। আশা করি এই অংশটা বুঝতে পারছেন। আপনারা বুঝতে পারছেন তো? 30 দিনের মধ্যে কমেন্টে লিখে রাখেন। এবার লেখেন আদেশ 5, আদেশ 5 বিধি 15, আদেশ 5 বিধি 15 লিখে ফেলেন, সুন্দর করে লিখে ফেলেন। আদেশ 5 বিধি 15, আদেশ 5 বিধি 15-তে বলা আছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপরে, লিখে ফেলেন, পরিবারের, লিখে ফেলেন, এতটুকু লেখেন, পরিবারের প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর, সদস্যের প্রতি সমন জারি হবে, সমন জারি হবে। পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি হবে, লিখে ফেলেন, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপরে সমন জারি হবে, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপরে সমন জারি হবে। আশা করি এই অংশটা খুব সুন্দর করে আপনারা অনেক চমৎকার ভাবে বুঝে গেছেন। ঠিক আছে? এই অংশটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার লিখে ফেলেন যে অংশটা পরীক্ষা আসবে,
এই দুইটা জিনিস পড়লে আর লাগে না। লিখে ফেলেন আদেশ ৫ বিধি ২০, আদেশ ৫ বিধি ২০ এই অংশটা লাগবে। আদেশ ৫ বিধি ৩০ এই অংশটা লাগবে। এই দুইটা অংশ পড়লে আপনাদের সমনের প্যারা একদম শেষ। সমন থেকে আর কোনো কোয়েশ্চেন আপনাদের নাই। ঘরে যদি কেউ লোক না থাকে তাহলে কি করতে হবে? ঘরের প্রকাশ্য স্থানে সমন লাগাইতে হবে। ঘরের প্রকাশ্য স্থানে, প্রকাশ্য স্থানে, যেটাকে ইংলিশে বলা হয় কনস্পিসিয়াস পার্ট অফ দ্য হাউস, কনস্পিসিয়াস পার্ট অফ দ্য হাউস, কনস্পিসিয়াস পার্ট অফ দ্য হাউস, অর্থাৎ ঘরে, ঘরে যদি থাকে লটকিয়ে ঝুলানো। ভেরি গুড। ঘরের প্রকাশ্য স্থানে, ঘরে কোনো লোক নাই তাহলে প্রকাশ্য স্থানে সমনজারি করবেন। আর পরীক্ষায় বারবার আসতেছে বিকল্প সমন কততে বলা আছে, এটা পরীক্ষা বারবার আসছে এমসিকিউতে। বিকল্প সমন কততে বলা আছে? বিকল্প সমনজারি, বিকল্প সমনজারি। আদালত সমন না পাঠাইয়া অনুরোধ পত্র পাঠাবে। সমনজারি মন্ত্রী, মিনিস্টার, সম্মানিত ব্যক্তিকে বিকল্প সমন দিবে, তাকে সমন না দিয়ে অনুরোধ পত্র পাঠাবে। আপনি মেহেরবানি করে একটু হাজির হন। অনুরোধ পত্র, তাহলে মন্ত্রী এমপি রে অনুরোধ পত্র পাঠাইবে। ঠিক আছে। বিকল্প সমনজারি কততে বলা আছে? আদেশ ৫ বিধি ৩০ বলা আছে। আশা করি এই অংশটা খুব সুন্দর করে বুঝতে পারছেন। না 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 না, বিধি ৩০ আপনি ভুল করছেন। আদেশ ৫ বিধি ৩০, আদেশ ৫ বিধি ৩০, আদেশ ৫ বিধি ৩০, আদেশ ৫ বিধি ৩০-এ বিকল্প সমন। এবার আসেন রিটেন স্টেটমেন্ট। বারবার কোশ্চেন গুলো আসতেছে, এগুলি হচ্ছে একদম ক্রিমিনাল নেচারের মামলা। ঠিক আছে, বিকল্প সমন। আচ্ছা এবার আসেন রিটেন স্টেটমেন্ট, লিখিত জবাব। লিখিত জবাব বলা আছে আদেশ ৮-এ, মুছে ফেললাম। আচ্ছা লিখে ফেলেন আদেশ ৮। আদেশ ৮ লিখিত জবাব। এই লিখিত জবাব লেখেন আদেশ ৮ বিধি ১, আদেশ ৮ বিধি ১, আদেশ ৮ অর্ডার ৮ বিধি ১ লিখে ফেলেন। সমন জারির পর লিখে ফেলেন সমন, দুইটা কথা লিখে ফেলবেন এখানে, দুইটা শব্দ লিখবেন, দুটোটাই বার কাউন্সিল এমসিকিউতে আসছে। সমন জারির পর, সমন জারির পর লিখে ফেলেন সমন জারির পর। তাহলে পরীক্ষা আসে লিখিত জবাব জারি হয় কখন? উত্তর হচ্ছে সমন জারির পর। আদালত সমন জারির পর, বিবাদী সমন জারির পর ড্যাশ, উত্তর হচ্ছে ৩০ কার্য দিবসের মধ্যে, ৩০ কার্য দিবসের মধ্যে, কার্য দিবসের মধ্যে। সমন জারির পর ৩০ কার্য দিবসের মধ্যে কি করবে বলেন তো? আদালত লিখিত জবাব দিবে। সমন জারির পর আদালত ৩০ কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিবে। এরপরে এই কথাটা তো প্রথম অংশ। কখন সমন জারির পর আদালত লিখিত ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দায়ের করবে। এইবার আসেন লিখিত জবাবে, পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট। লিখিত জবাবে লিখে ফেলেন, লিখিত জবাবের, জবাবের, লিখিত জবাবের, জবাবের, লিখিত জবাবের সর্বনিম্ন সময় কত? পরীক্ষা লিখবেন সর্বনিম্ন সময়, সর্বনিম্ন আর সর্বোচ্চ। সর্বোচ্চ লিখিত জবাবের জন্য সর্বনিম্ন আর সর্বোচ্চ। সর্বনিম্ন হচ্ছে ৩০ কার্য দিবস, ৩০ কার্য দিবস। বারবার মাথায় রাখেন ৩০ কার্য দিবস আর
সর্বোচ্চ হচ্ছে 60 কার্য দিবস। 60 কার্য দিবস এর মধ্যে যদি আপনি সমন যদি ব্যর্থ হন দিতে রে ভাই, ফলাফল হবে এর মধ্যে যদি ব্যর্থ হয়ে যান, ফলাফল ফলাফল হবে একতরফা ডিগ্রি। যদি ব্যর্থ হন, ব্যর্থ 60 দিনের মধ্যে যদি ব্যর্থ হয়ে যান তাহলে একতরফা ডিগ্রি হবে। সুন্দর করে লিখে ফেলেন। এই অংশটা এত চমৎকার করে লেখেন, এটা বারবার পরীক্ষা আসতেছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? বারবার পরীক্ষা আসতেছে যে আপনি যদি সমন একবার যদি, আল্লাহ না করুক, যদি একবার যদি 60 দিনের মধ্যে 61 দিন হয়ে যায়, ফলাফল একতরফা ডিগ্রি। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। আর ক্লাসে যারা 99 জন আছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে আমি ওই লিঙ্ক পাঠিয়ে দিব প্রাইভেটে, যারা পে করেছেন দ্রুত কাল বিলম্ব না করে দ্রুত যুক্ত হয়ে যাবেন। দ্রুত যুক্ত হয়ে যাবেন আপনারা, কারণ আমি কালকে এক্সাম নিব আপনাদের 7টা থেকে 8টা, খালি দেওয়ানির উপরেই পরীক্ষা নিব। শুধু দেওয়ানি, ধুমাইয়া দেওয়ানির পরীক্ষা দিব। আর কালকে বুলেটও পেয়ে যাবেন ইনশাল্লাহ, পুরো দেওয়ানির। অলরেডি দেওয়ানির এমসিকিউ বুলেট, ধারা বুলেট দিছি। আর আমার প্রতিনিধি এখন আদেশের বুলেটের কাজ করতেছে, দ্রুত আদেশটাও দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটা সুন্দর করে লিখে রাখেন, এটা অবশ্যই আসবে। এবার লিখে ফেলেন, এই অংশটা লিখে ফেলেন। আদেশ 8, অর্ডার 8, আদেশ 8, বিধি বিধি 3। এই কথাটা শুধু লেখা আছে, শুধু লেখা আছে। এই কথাটা এত সুন্দর করে লিখবেন, খুবই ট্রিকি একটা কোশ্চেন করে এখান থেকে, একটা একটা চিপা থেকে একটা কোশ্চেন করে আপনাদের, একদম চিপা প্রশ্ন। লিখে ফেলেন, ড্যাশ ড্যাশ, লিখে ফেলেন ক্ষতিপূরণের বিষয় ছাড়া। এরই পরীক্ষা আসবে, ক্ষতিপূরণের বিষয় ব্যতীত। ক্ষতিপূরণের বিষয় ব্যতীত বিবাদী কে? ক্ষতিপূরণের বিষয় ব্যতীত বিবাদীকে, বিবাদীকে আরজির প্রতিটি বিষয়, আরজির, এমসিকিউ কিন্তু এটা, এমসিকিউ, এমসিকিউ এটা কিন্তু এমসিকিউ। বিবাদী, ক্ষতিপূরণের বিষয় ব্যতীত বিবাদীকে আরজির প্রতিটি বিষয়, লিখে ফেলেন প্রতিটি বিষয়, প্রতিটি বিষয়, প্রতিটি বিষয়, প্রতিটি বিষয় কি করতে হবে বলেন তো? প্রতিটি বিষয়, প্রতিটি বিষয় সুস্পষ্ট ভাবে, সুস্পষ্ট ভাবে, সুস্পষ্ট ভাবে অস্বীকার করতে হবে। এইটা পরীক্ষার জন্য বারবার আসছে। ক্ষতিপূরণের বিষয় ব্যতীত, ড্যাশ ব্যতীত, ক্ষতিপূরণের বিষয় ব্যতীত বিবাদীকে আর্জির প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে, সুস্পষ্টভাবে অস্বীকার করতে হবে। ক্ষতিপূরণের বিষয় ব্যতীত বিবাদীকে আর্জির প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে, একদম স্পষ্ট, আপনি দুই ভাবে কইতে পারবেন না যে স্যার ইয়েস এটা আমি করেছি, এটা করি নাই, ইয়েস অর নো। বিবাদীকে অবশ্যই ইয়েস অর নো বলতে হবে, মাঝখানে আর কোনো সুযোগ নাই। ইয়েস অর নো, ইয়েস অর নো। ঠিক আছে, ইয়েস অর নো এটা লিখে ফেলেন। ইয়েস অর নো এতটুক লেখেন, যতটুকু পড়াইছি অতটুক লেখেন। এবং বিধি পাশে আরেকটা কথা বলা আছে, এতটুকু লিখে ফেলেন, এটাও লিখে ফেলেন। বিধি পাশে আরেকটা কথা বলা আছে, এই অংশটাও লিখে ফেলেন। আদেশ 8 বিধি পাস, আদেশ 8 বিধি পাশে আরেকটা কথা বলা আছে, লিখে ফেলেন এটা। আদেশ 8 বিধি পাশে আরেকটা কথা বলা আছে, আদেশ 8 বিধি 5, এই কথাটা আরেকটা কথা লেখা আছে। অবশ্যই বিবাদী, লিখে ফেলেন অবশ্যই বিবাদী, স্পষ্ট বিবাদী, বিবাদী অবশ্যই স্পষ্ট, স্পষ্ট ও সুনির্দিষ্ট ভাবে, লিখে ফেলেন ও সুনির্দিষ্ট ভাবে অস্বীকার করবে, সুনির্দিষ্ট ভাবে অস্বীকার করবে, অস্বীকার করবে। ইয়েস অর নো, ইয়েস অর নো, আমি কাজটা করছি, আমি কাজটা করি নাই, আমি ওর কাছে টাকা নিছি, নেই নেই, মাঝখানে কোনো কথা নেই, কিন্তু, আচ্ছা, ওকে, যথা, এগুলি কিচ্ছু বলা যাবে না। আচ্ছা, তারপর আদেশ 5, এইটা পরীক্ষা বারবার আসছে, লিখে ফেলেন এই অংশটা, লিখে ফেলেন। আমি পুরো বোর্ডটা আপনাকে সুযোগ দিব, আগে একটু চিপা চাপাই লিখে ফেলেন। এই বোর্ড থেকে এখানে একটা প্রশ্ন আসবে অবশ্যই। আদেশ 8, আদেশ 8 বিধি 4, আদেশ 8 বিধি 4-এ কি বলছে বলেন তো? আদেশ 8 বিধি 4-এ বলছে চাতুরীপূর্ণ অস্বীকার করা যাবে না। ইংলিশটা একটু লিখে রাখেন, ইভ্যাসিভ ডিনায়াল, ইভ্যাসিভ ডিনায়াল।
অর্থাৎ চাতুরীপূর্ণ লিখে ফেলেন, চাতুরীপূর্ণ, চাতুরীপূর্ণ, চাতুরীপূর্ণ অস্বীকার করা যাবে না। এটা বার কাউন্সিলের এমসিকিউ, কতবার আপনাদের বুঝাবো। চাতুরীপূর্ণ অস্বীকার করা যাবে না, চাতুরীপূর্ণ অস্বীকার করা যাবে না, খবরদার করা যাবে না। চাতুরীপূর্ণ কোনো অস্বীকার আপনি করতে কোনোভাবেই পারবেন না। আপনি তো দূরের কথা, জীবনেও পারবেন না। আপনি চাতুরীপূর্ণ অস্বীকার আপনি জীবনেও করতে পারবেন না। এটা লিখে রাখেন, সুন্দর করে লিখে রাখেন। আল্লাহ, এখান থেকে একটা প্রশ্ন আমার স্টুডেন্টের জন্য দিয়ে দিও আল্লাহ। এটা বারবার পরীক্ষা আসে, বারবার পরীক্ষা আসে, বারবার পরীক্ষা আসে এটা। তারপরে এই জিনিসটা একটু লিখে রাখেন, এই জিনিসটা লিখে রাখেন। ইস, প্রশ্ন আসতে আসতে প্রশ্ন নিজে ক্লান্ত হয়ে গেছে, এগুলি আসতে আসতে এত আসছে। এটা লিখে ফেলেন, এটা বারবার পরীক্ষা আসছে, এটা বারবার পরীক্ষা আসছে, এটা বারবার পরীক্ষা আসছে, লিখে ফেলেন। এটা বারবার পরীক্ষা আসছে, আদেশ 8 লিখে ফেলেন। ইস, আদেশ 8 লিখে ফেলেন। এটা মুখস্থ করেন, ঠাডা মুখস্থ, ঠাডা বোঝেন। আদেশ 8 বিধি 6, আদেশ 8 বিধি 6 তে কি বলা আছে? আদেশ 8 বিধি 6 তে কি বলা আছে? আদেশ 8 বিধি 6 তে কি বলা আছে? কি বলা আছে? বলা আছে লিগাল সেট অফ, এই কথাটা লিখে ফেলেন। আইনগত মূল্য পরিশোধ, লিগাল সেট অফ, আইনগত পারস্পরিক পরিশোধ। আল্লাহ, এই লিগাল সেট অফ সম্পর্কে বলা আছে কত ধারায়, বারবার বার কাউন্সিল এই প্রশ্নটা করছে। এইবার সুন্দর করে নিজের একটু খাতায় লিখে ফেলেন। আমি এখানে আজ পর্যন্ত মনে হয় ইব্রাহিম ল স্কুলে 99 জন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ জুম ক্লাস করতেছে। বুঝতেছেন প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ কত মানে আলহামদুলিল্লাহ আপনাদের কত ভালোবাসা দোয়া পাইছে। আপনি চিন্তা করতেছেন, আলহামদুলিল্লাহ একটু আগে 99 দিচ্ছে আর কি, 94 হয়ে গেছে, আবার আসবে। ঠিক আছে, তো আপনি চিন্তা করেন এখান থেকে প্রশ্ন অবশ্যই ইনশাল্লাহ আসবে। লিগাল, হ্যাঁ সেটা 2 প্রকার লেখাবো সায়েন্স সাহেব, লেখাবো। যা লিখছি এগুলি সব লেখেন, সুন্দর করে লেখেন। আচ্ছা, এগুলি এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। এগুলি না আসলে আসে কি বলেন? এগুলি না আসলে কোথাও আর আসার জায়গা নেই। আর বারবার বলতেছি আপনাদের গ্রুপে, হ্যাঁ সেট অফ পারস্পরিক পরিশোধ। আর আপনাদের প্রাইভেট, আমরা আপনাদের প্রত্যেকে হোয়াটসঅ্যাপে প্রাইভেটলি গ্রুপে মেসেজ যাবে। আপনারা অবশ্যই ওই হোয়াটসঅ্যাপটা দ্রুত যুক্ত হয়ে যাবেন, নাহলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। আর আপনাদের যে গ্রুপ ডিসকাস, ওইটা হবে 7, 8, 9, 10, 11, আগে 7টাই শেষ করে দিই। সিআরপিসিটা ভালো করে পড়েন, আরো কিছু ছেলে পেলে আসুক, একত্রে আমি একটা প্যানেল করে দিব। আমি ভালো ভালো লোকদের একটা একটা দায়িত্ব দিয়ে দিব। ওরা আলাদা জুমের লিঙ্ক দিয়ে দিবে, ওই জুমে ওরা দায়িত্ব পালন করবে, আমার দিন শেষে একটা রেকর্ডিংটা পাঠিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের জন্য চমৎকার, আপনাদের সব আবার সুন্দর করে বুঝাইয়া পরীক্ষার হলে পাঠাবো। আপনাদের কোনো ভয় নাই। আপনাদের স্যার যতদিন পর্যন্ত জীবিত আছে আপনাদের কোনো টেনশন নাই। আপনাদের স্যার যতদিন জীবিত আছে আপনাদের কোনো টেনশন নাই। এবার আমি মুছে ফেললাম। এখান থেকে প্রশ্ন তো অবশ্যই আসবে, বুঝেন না কেন? ভালো করে না পড়লে আমি ওই কোয়ালিটি ফুল ছাড়া এই দানাই ফানাই পড়াই না। দানাই ফানাই পড়ানো আমি নিজেও পড়ি নাই, আপনাদেরও পড়াইতে পারবো না। পরীক্ষা আসতে ভালোভাবে পড়বেন, কমন পড়বে, সুন্দর করে দিয়ে আসবেন। আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। গাদার খাটনি কাটার ভালো লাগে না। একটা জিনিস বুঝলে দ্বিতীয়বার আর পড়া লাগে না। আশা করি বুঝতে পারছেন। একটা জিনিস বুঝলে দ্বিতীয়বার আর পড়া লাগে না। এইবার শোনেন যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে সেট অফ। সেট অফ আর কাউন্টার ক্লেম, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সেট অফ লিখে ফেলেন, এটা পরীক্ষা বারবার আসে রে ভাই। সেট অফ আর এটা হচ্ছে কাউন্টার ক্লেম। সেট অফ আর কাউন্টার ক্লেম লিখে ফেলেন। সেট অফ আর কাউন্টার ক্লেম লিখে ফেলেন, কাউন্টার ক্লেম। সেট অফ আর কাউন্টার ক্লেমটা কি? লিখে ফেলেন, সেট অফ 2 প্রকার। সেট অফ 2 প্রকার, 2 প্রকার। সেট অফ 2 প্রকার, সেট অফ 2 প্রকার। এক হচ্ছে লিগাল সেট অফ। অনেকে বলতে স্যার সেট অফ মানে কি? সেট অফ মানে হচ্ছে পারস্পরিক পরিশোধ, পারস্পরিক পরিশোধ। সেট অফ মানে হচ্ছে পারস্পরিক পরিশোধ, লিগাল সেট অফ। আর আরেকটা হচ্ছে ইকুইটেবল সেট অফ।
ইকুইটেবল সেট অফ, লিগাল সেট অফ আর এটা কি ইকুইটেবল সেট অফ। সেট অফ দুই প্রকার, লিগাল সেট অফ আর ইকুইটেবল সেট অফ। লিগাল সেট অফ আর ইকুইটেবল সেট অফ। সেট অফ কয় প্রকার? দুই প্রকার, লিগাল সেট অফ আর ইকুইটেবল সেট অফ। আর কাউন্টার ক্লেম মানে হচ্ছে পাল্টা দাবি, লিখে ফেলেন পাল্টা দাবি, পাল্টা দাবি, পাল্টা দাবি, পাল্টা দাবি করতেছে। আচ্ছা এইবার পরীক্ষায় যেটা বারবার আসে, লিখে ফেলেন সেট অফ মানি একটা জিনিস মাথায় রাখবেন, কম বা সমান। এইটা একটু সবাই কমেন্টে লেখেন তো, অনেক মানুষের হাত আছে, মানে প্রত্যেকের দুইটা করে আল্লাহ হাত দিয়েছে, একটু লেখেন তো, একটু লিখে ফেলেন। সেট অফ মানি হচ্ছে কম অথবা সমান, আর কাউন্টার ক্লেম মানে বেশি। এই শব্দটা শুধু রাখেন, তাহলে আপনি আর জীবনে ভুলবেন না। সেট অফ মানি হচ্ছে কম অথবা সমান, আর কাউন্টার ক্লেম মানে বেশি। এতটুকু লিখে ফেলেন, সেট অফ মানে কম অথবা সমান, আর কাউন্টার ক্লেম মানে কি? বেশি। এবার সেট অফ এর উপাদান কয়টা? লিখে ফেলেন সেট অফ এর উপাদান হচ্ছে পাঁচটা। সেট অফ এর উপাদান হচ্ছে পাঁচটা, উপাদান পাঁচটি, উপাদান পাঁচটি। এই পরীক্ষা বারবার আসছে। আপনি কালকে কালকে পরীক্ষাটা দেখেন, পরীক্ষাটা দিয়ে দেখেন যে দেওয়ানিতে কি স্যারে পড়াইছে। অবশ্যই একটু রেকর্ডিংটা বারবার দেখে নিয়েন, রেকর্ডিংটা দেখিয়া তারপরে পরীক্ষায় বসছেন। ঠিক আছে? সেট অফের উপাদান পাঁচটা, সেট অফের উপাদান পাঁচটা। এক, এক, সেট অফ অবশ্যই অর্থ মামলা হইতে হবে, মানি সুট হইতে হবে, মানি সুট, টাকা সংক্রান্ত হইতে হবে, টাকা সংক্রান্ত। জমি জমা সেট অফ হয় না। এই যে এটা বার কাউন্সিলে বারবার বারবার দিতে দিতে বার কাউন্সিল নিজে বেহুশ হয়ে গেছে। টাকার মামলা হইতে হবে, সেট অফ হইতে হবে টাকার মামলা, টাকার মামলা। পাল্টা দাবি কাউন্টার ক্লেম, এটার উপাদানও পাঁচটি, এটার উপাদানও পাঁচটি। এটাও হইতে হবে টাকার মামলা, মানি সুট, টাকার মামলা, অর্থ মোকদ্দমা হইতে হবে, টাকা সংক্রান্ত হইতে হবে, নতুবা এটা হবে না। এটাও পরীক্ষা একই আসছে। দ্বিতীয়, দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করে দেখেন, এই টাকার পরিমাণ বলা যাবে না যে আচ্ছা 50 লেস অর মোর, এইভাবে না। টাকার অংশটা অবশ্যই ফিক্সড হইতে হবে, ফিক্সড, ফিক্সড অ্যামাউন্ট হইতে হবে। এইটা হইতে হবে ফিক্সড, অবশ্যই ফিক্সড হইতে হবে, অবশ্যই ফিক্সড হইতে হবে। টাকার অ্যামাউন্ট হইতে হবে একদম ফিক্সড হইতে হবে। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ওই যে 3 নম্বর উপাদান, কম অথবা সমান হইতে হবে, সেটা হইতে হবে কম অথবা সমান, আর এটা হইতে হবে অবশ্যই বেশি। উপাদানগুলি বুঝলেন? একই পেশাল। তারপরে লিখে ফেলেন বৈধভাবে আদায়যোগ্য হইতে হবে, টাকাটা বৈধভাবে আদায়যোগ্য হইতে হবে, লিখে ফেলেন বৈধভাবে আদায়যোগ্য হইতে হবে, বৈধভাবে আদায়যোগ্য, লিখে ফেলেন আদায় যোগ্য হইতে হবে, বৈধভাবে আদায়যোগ্য হইতে হবে। আর এটাও অবশ্যই বৈধভাবে আদায়যোগ্য হইতে হবে। বৈধভাবে মানে কি? মামলা করছে মাননীয় আদালত, আমি ওর কাছে 50,000 টাকা পাই, কারণ আদালত তো অবশ্যই জিজ্ঞাসা করে টাকাটা কিভাবে পাও তুমি। তখন বলতেছে আমি ওর কাছে 5 কেজি গাঁজা বেচছি, তো গাঁজার টাকা আমার আর দেয়নি, তাহলে এটা বৈধভাবে আদায় হবে না। তুমি বেচছো অবৈধ জিনিস, আবার টাকা সেটা পুরাইতেইছো, ফাইজলামি করো মিয়ান, তোমার তো জেল হইব। বৈধভাবে আদায়যোগ্য হইতে হবে, আদায়যোগ্য। মাননীয় আদালত আমার টাকা দেয় নাই, কি দেয় নাই? কারণ আমি ওর কাছে জমি বেচি, ওই 50 লাখ টাকা আমার ফেরত পাইনি, আমি সেট অফ চাই। ঠিক আছে? গাঁজা বেচতে আবার আইসে বৈধভাবে আদায়যোগ্য করতে, তাহলে এটা আর হইলো না। তারপরে দেখেন যে জিনিসটা আদালতের, যে আদালতের কাছে গেছেন ওই আদালতের এখতিয়ার থাকতে হবে। টাকা নিয়ে গেছেন 50 লাখ টাকার মামলা, গেছে সহকারী জজ আদালত, সহকারী জজ নিজেই ফকির, হ্যাঁ নিজেরই 15 লাখ টাকার বেশি এখতিয়ার নেই। অর্থাৎ যে আদালত, আদালতের এখতিয়ার থাকতে হবে, আদালতের, আদালতের আর্থিক এখতিয়ার থাকতে হবে, আর্থিক, আর্থিক এখতিয়ার থাকতে হবে। এই অংশ থেকে সেট অফটা আর জীবন আপনাদের মিস হবে না, সেট অফটা আর মিস হবে না। আর্থিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার থাকতে হবে, আর্থিক এখতিয়ার, এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। এখতিয়ার যদি অর্ডার আর থেকে আসে, এর বাইরে আর ইনশাল্লাহ কোনো প্রশ্ন নাই। আপনারা দিওয়ানি কার্যাবলী এমনি হাসতে হাসতে চোখ বুঝাও, ঠিক আছে, চোখ বুঝো 12-13 পাবেন। সিরিয়াসলি বললাম, ইনশাল্লাহ সিরিয়াসলি। লিগাল সেট অফ কথাতে বলা আছে, এটা পড়াইছি। ঠিক আছে? এগুলি না পড়লে কিন্তু একেবারে পুরো জেল দিয়ে দিব। অর্ডার 8, রুল 6, এই যে আদেশ 8, রুল 6, এই যে, এর বাইরে কোনো কোশ্চেন নাই, এর বাইরে কোনো কোশ্চেন নাই। সেট অফ কাউন্টার ক্লেম অবশ্যই টাকার মামলা হইতে হবে, টাকার পরিমাণ ফিক্সড হইতে হবে, সেট অফ হচ্ছে কম বেশি, অবৈধভাবে আদায়যোগ্য হবে এবং আদালতের আর্থিক এখতিয়ার থাকবে না। ঠিক আছে? এইবার আসলে কম আর বেশি, এইবার আমি আপনাদের সাথে একটু টেস্ট করবো, টেস্ট। এইবারে উদাহরণটা দিলি সেট অফ আর কাউন্টার ক্লেমের পার্থক্যটা হয়ে যাবে, আর আপনাদের আর জীবনে কোনোদিন এখান থেকে কোশ্চেন আসলে আর জীবনে কোনোদিন মিস হবে না, ইনশাল্লাহ। গুলি মিস হইব, আপনাদের এটা মিস হবে না।
ঠিক আছে, আপনাদের এটা আর মিস হবে না ইনশাল্লাহ। আর নতুন যারা আছেন, আপনাদের সব নতুন পুরাতন যারা আছেন, যারা পেইড স্টুডেন্ট নতুন স্টুডেন্ট, আপনাদের সব আবার জিরো থেকে সব শিখাইয়া পরীক্ষার হলে পাঠানো। আপনারা কোনো ভয় পাইয়েন না। ঠিক আছে, আপনাদের স্যার কোনোদিন আপনাদের খালি হাতে পাঠাইবো না ইনশাল্লাহ। অনেক শক্তিশালী হয়ে আপনারা যাবেন, খালি ক্লাসটা করবেন, একটা শর্ত, আর কোনো শর্ত নাই। তারপর দ্বিতীয় হচ্ছে খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, এই দেখেন বাদী, এই যে নতুন মার্কার নিয়ে আসছি আপনাদের জন্য, কালি শেষ। বাদী বিবাদী, এই হচ্ছে প্লেন্টিফ, এই হচ্ছে ডিফেন্ডেন্ট, বাদী বিবাদী। আদালতে গেছে, আদালত চলতেছে, খেয়াল করেন, সেটা আবার কান্ট্রি কেন্দ্র বুঝাই দে। এই আদালত চলতেছে, প্রকাশ্য আদালত, বিচারক বসে আছে, প্রকাশ্য আদালতে বিচারক বসে আছে। বাদী বলতেছে, মাননীয় আদালত, আমি ওর কাছে 25 টাকা পাই। ও কইতেছে সেট যদি হয় তাহলে কি হবে, কম অথবা সমান। ও বলতেছে, মাননীয় আদালত, আমি ওর কাছে 24 টাকা পাই, তাহলে এটা হবে সেট। এটা সেট হবে, কারণ এটা কম হইছে, বুঝলে না, কম টাকার দাবি করছে। মাননীয় আদালত, আমি ওর কাছে 25 টাকা পাই। ও কইতাছে আমি ওর কাছে 25 টাকা পাই, তাহলে সমান, তাহলে এটা সেটা হইছে, এটাও সেটা হইছে। বাদী কইতেছে, মাননীয় আদালত, আমি ওর কাছে 25 টাকা পাই। বিবাদী হাইসা খায়, মাননীয় আদালত, ও 25 টাকা পায়, আমি ওর কাছে 30 টাকা পাই, তাহলে এটা বেশি জন চাইছে, আর এটা হয়ে গেছে কাউন্টার ক্লেম। এটা কি ইনশাল্লাহ পারবেন? বলেন তো, পারবেন? পরীক্ষা আসলে ইনশাল্লাহ পারবেন? বলেন পারবেন? একজন পারলে হইব না, পারবেন আপনারা? কম অথবা সমান মানে সেট আপ। মাননীয় আদালত, আমি ওর কাছে 25 টাকা পাই, ও আইছে ভাই আমি তোর কাছে 24 টাকা পাই, কম পাইছে, অবশ্যই এটা সেট আপ। মাননীয় আদালত, আমি ওর কাছে 25 টাকা পাই, ওকে আমিও 25 টাকা পাই, তাহলে সমান হইছে, সেট আপ। মাননীয় আদালত, আমি ওর কাছে 25 টাকা পাই, ও কয় হ্যাঁ 25 টাকা পাই, আমি ওর কাছে 30 টাকা পাই, তখন এটা হয়ে গেছে কাউন্টার ক্লেম। আশা করি বুঝছেন, এর বাইরে কোনো কোশ্চেন নাই। অর্ডার 8, একেবারে অর্ডার 8-এর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। অর্ডার 8 শেষ। অর্ডার 8-এ আর কোনোদিন প্রশ্নে আটকাবেন না, শেষ। আমি চাইলে ফাঁকিবাজি দিয়ে পড়াইতে পারি, কিন্তু ফাঁকিবাজি দিয়ে পড়াইলে হয়তো বা সিলেবাস শেষ হবে, মানসিক শান্তি পাবেন, যাক বেঁচে গেলাম, বেঁচে গেলাম, আসলে বাঁচেন নাই, আপনি চরম ভাবে আটকে গেছেন। ঠিক আছে, এইবার আসেন 9। ঠিক আছে, আপনি যেহেতু পাস করতে চাইছেন, ভালোভাবে পড়ে পাস করেন। 5 জন করতেই আসেন, ভালোভাবে পড়ে সুন্দরভাবে রেডি হইয়া পরীক্ষার হলে ঢুকতে হবে। পরীক্ষার হলে কোনোভাবে মস্করা ফাইজলামি করে ঢোকা যাবে না। আচ্ছা, তাহলে আসেন, যে জিনিসটা এখন পড়াবো, আদেশ 9 লিখে ফেলেন, অর্ডার 9। ক্লাসটা ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে একটু বলেন তো। আমি কি এভাবেই পড়াবো নাকি আর একটু ফাস্ট পড়াবো, একটু ফাঁকিবাজি কইরা? এভাবেই পড়াবো নাকি একটু বুঝে পড়াবো, নাকি ফাঁকিবাজি দিয়া চলে যাব? আচ্ছা, আচ্ছা, আদেশ 9 চলে যাই, আদেশ 9 চলে যাই, চলেন। আচ্ছা, আদেশ 9 চলে যাই। আদেশ 9 বলতেছে পক্ষগণের হাজিরা, পক্ষগণের হাজিরা। এই যে আদেশ 9-তে, আদেশ 9 হচ্ছে হাজিরা, আদেশ 9 হচ্ছে হাজিরার, পক্ষগণের হাজিরা। পক্ষগণের হাজিরা সম্বন্ধে কত কত ইসে আছে, আদেশ 9 আছে। পক্ষগণের হাজিরা সম্পর্কে কততে বলা আছে, পক্ষগণের আদালতে তো হাজির হইতে হবে, একটা যেমন এটা বলা আছে, আদেশ 9 বলা আছে। ঠিক আছে, আদেশ 9 বলা আছে, যে জিনিসটা পরীক্ষায় বারবার আসে, বারবার আসে, এটা তো লেখা লাগবে না। বিধি একে বলা আছে অবশ্যই নির্ধারিত তারিখে, অবশ্যই নির্ধারিত তারিখে, লিখে ফেলেন, অবশ্যই নির্ধারিত তারিখে বাদী বিবাদীকে হাজির হইতে হবে। এটা কি ফাইজলামি কথা নাকি? আদালত ডেট দিছে নির্ধারিত তারিখে, তো অবশ্যই বাদী বিবাদীকে হাজির হইতে হবে। এটার পরীক্ষা আর আসবে না, কিন্তু এটা স্টার্টিং করলাম, হাজির হতে হবে। নির্ধারিত তারিখে তো অবশ্যই হাজির হবেন, নাহলে কোথায় হাজির হইবেন আপনি? ফিক্সড ডেটে তো হাজির হইতেই হবে, কিন্তু পরীক্ষা এটা আসবে না। পরীক্ষা আসবে এইটা, এটা পরীক্ষা আসবে না, কিন্তু পরীক্ষা আসবে এইটা। আদেশ 9, বিধি 2, বিবাদী সমনের খরচা না দিলে মামলা খারিজ, লিখে, সরি, বাদী, 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 আস্তাগফিরুল্লাহ। বাদী, বাদী সমনের খরচা না দিলে, সমনের খরচা, খরচা না দিলে মোকদ্দমা খারিজ, মামলা খারিজ, শেষ কথা। মোকদ্দমার ফলাফল কি, একটু ঘুরাই দেবে বার কাউন্সিল, আপনাকে তো ভালোবাসে, বুঝলেন না? বাদী যদি সমনের টাকা না দেয়, ফলাফল কি? উত্তর হচ্ছে মামলা খারিজ হয়ে যাবে। সুন্দর করে 4টা অপশনের মধ্যে একটা দিয়ে দিবে, মামলা খারিজ হবে। এটা পরীক্ষা বারবার আসে। তারপর যে জিনিসটা আসবে, এইটা রুল 3টা খুবই ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, বার কাছে এমসিকিউ তে আসছে এটা, এটাও এমসিকিউ তে আসে, এটা এমসিকিউ তে আসবে। আদেশ 9, আদেশ 9 বিধি 3, আদেশ 9 বিধি 3, আদেশ 9 বিধি 3, এটা বার কাউন্সিল এমসিকিউ তে বারবার আসছে, বারবার আসছে, বারবার আসছে, বারবার আসছে। শুনানির দিন, শুনানি, হিয়ারিং, শুনানির দিন, লিখে ফেলেন, শুনানির দিন, কোন মোকদ্দমার শুনানির দিন বাদী হাজির হয় নাই,
বাদী নাই, বাদী হাজির হয় নাই, বাদী অনুপস্থিত, 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 চোখ বুঝে, চোখ বুঝে মোকদ্দমা খারিজ। এটা পরীক্ষায় বারবার আসে। শুনানির দিন বাদী হাজির হয় না, চোখ বুঝে মোকদ্দমা খারিজ। আর বিবাদী হাজির হয় নাই, বিবাদী হাজির হয় নাই, বিবাদী হাজির হয় নাই, বিবাদী হাজির হয় নাই, খেয়াল করেন, বিবাদী হাজির হয় নাই, বিবাদী হাজির হয় নাই, বিবাদী হাজির হয় না, তাহলে একতরফা ডিক্রি, একতরফা ডিক্রি দিয়ে দিবে আদালত, এক্স পার্টি ডিক্রি। এটাও আপনাদের মাথায় রাখতে হবে, একতরফার ইংলিশ হচ্ছে এক্স পার্টি, একতরফা, এগুলি জানি না পারলে কিন্তু বিপদ আছে। এক্স পার্টি, এক্স পার্টি ডিক্রি, একতরফা ডিক্রি। আর একতরফা ডিক্রি বিরুদ্ধে কি করতে হয়? আপিল করতে হয়। এটা কিন্তু পড়াইছিলাম আপনাদের, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এইগুলি কিন্তু পরীক্ষা বারবার আসে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। এইবার পরীক্ষা যে জিনিসটা বারবার আসে, আল্লাহ, এটা আস্তে আস্তে বার কাউন্সিল বেহুশ করে ফেলাইছে আপনাকে, কিন্তু আপনাকে ঘুম ভাঙে নাই। এই জিনিসটা বারবার আসে, এই বক্সটা লিখে ফেলেন, লিখে ফেলেন বক্সটা। সিভিল মামলায় প্রথম শুনানি কখন হয়? একটা সিভিল মামলা লিখে ফেলেন, একটা সিভিল মামলা, একটা সিভিল সুটে, একটা সিভিল সুটে প্রথম শুনানি কবে হয়? প্রথম শুনানি, একটা সিভিল সুটে প্রথম শুনানি, একটা সিভিল সুটে প্রথম শুনানি কবে হয়? উত্তর হচ্ছে একটা, উত্তর হচ্ছে লিখিত জবাবের পরে। উত্তর হচ্ছে লিখিত জবাব, এই যে রিটেন স্টেটমেন্ট, লিখিত জবাব দায়েরের পরে, দাখিলের পূর্বে, দাখিলের পূর্বে। এটা কিন্তু বারকাস এমসিকিউতে আসছে। লিখিত জবাবের দাখিলের পূর্বে মানে লিখিত জবাব, সরি, লিখিত জবাব দাখিলের পরে মানে বিবাদী যখন লিখিত জবাব দিবে এরপরে, এরপরে, এবং বিচার্য বিষয় গঠনের আগে। এটা বারবার লেখেন, বিচার্য বিষয় গঠনের পূর্বে। এই দুই ক্ষেত্রে হয়, এটা বারবার এমসিকিউতে আসছে। কতদিন পর মাস্টার সাহেব একটু অপেক্ষা করেন, আমি একটু সিরিয়াল মেনটেন করতেছি, আমি বলে দিব। অর্থাৎ প্রথম সিভিল মামলায় প্রথম শুনানি কবে হয়? সিভিল মামলায় প্রথম শুনানি কবে হয়? সিভিল মামলায় প্রথম শুনানি হয় লিখিত জবাব দাখিলের পরে এবং বিচার্য বিষয় গঠনের পূর্বে। এগুলি যদি মিস না হয়। এবং আরেকটা জিনিস একটু লিখে রাখেন, এই জিনিসটা আপনাদের জন্য এমসিকিউ, এগুলি এক খাতায় লিখে রাখবেন সুন্দর করে। বাদী খরচা না দিলে মামলা খারিজ, ঠিক আছে? এবার এটা সময়সীমা দরকার, কতদিনের মধ্যে খরচাটা না দিলে? বাদী খরচা না দিলে তো মামলা খারিজ আমি লিখে দিলাম। এবার আসলে কতদিনের মধ্যে খরচা না দিলে মামলা খারিজ, এটা একটু জানতে হবে না আপনাদের? কতদিনের মধ্যে খরচা না দিলে মামলা খারিজ? কতদিনের মধ্যে? হাউ মেনি ডেইজ? কতদিনের মধ্যে? উত্তর হচ্ছে 1 মাসের মধ্যে। উত্তর হচ্ছে 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে লিখে ফেলেন, 1 মাসের মধ্যে। উত্তর হচ্ছে 1 মাসের মধ্যে লিখে ফেলেন, 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে যদি আপনি না করেন, 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে যদি সমনের খরচা দিতে ব্যর্থ হন, সমনের খরচা না দেন, খরচা না দেন, মামলা অটো খারিজ, না দেন মামলা অটো খারিজ, সমনের খরচা না দেন মামলা অটো খারিজ। 1 মাসের মধ্যে সমনের খরচা না দেন মামলা অটো খারিজ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে আপনার মামলা, ঠিক আছে? এবার লিখে ফেলেন সুন্দর করে, এবার যে পরীক্ষা যদি দিব, এদিক থেকে পরীক্ষা প্রশ্ন আসতে আসতে বেহুশ হয়ে গেছে। এগুলো সব লিখবেন, আমি লিখবেন নাকি লেখা শেষ? একটু সময় দিব লিখতে নাকি? এগুলো লিখতে সময় দিব, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন না, এত সময় আছে, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখন আর বেশি নেই, এখন অল্প অল্প পড়া, সব প্রসিডিউরাল পার্ট শেষ, লেখা শেষ। একটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, বাকি সবাই দেখবে, বা রেকর্ডিং ক্লাস তো আছেই, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাড়াতাড়ি করেন। করবো, মুছে ফেলবো? আচ্ছা, ওকে।
আচ্ছা, রেডি। এবার রেডি করে ফেলেন। আমরা যে জিনিসটা শিখছিলাম খেয়াল করেন, আমরা যে জিনিসটা শিখছিলাম আদেশ হয়, আদেশ নয় বিধি ছয়, আদেশ নয় বিধি ছয়তে একটা জিনিস শিখছি। কি শিখছি বলেন তো? আদেশ নয় বিধি ছয়তে একটা জিনিস শিখছি। সেই জিনিসটা কি বলেন তো? সেই জিনিসটা হচ্ছে, শুনানির দিন যদি বিবাদী না আসে, বিবাদী শুনানির দিন বিবাদী না আসে, মানে অনুপস্থিত থাকে। কোথায় বলেন তো? শুনানির দিন, শুনানির দিন শুনানির শুনানির দিনে যদি বিবাদী অনুপস্থিত থাকে, ফলাফল কি? এক্স পার্টি ডিক্রি, হবে। একতরফা রায় হবে আর কি, একতরফা ডিক্রি আদালত দিয়ে দিবে, একতরফা ডিক্রি। পরীক্ষায় এখন এইটা তো আপনারা সবাই পাবেন, আদালতে একতরফা ডিক্রি দিবে, তাহলে বাদীর প্রতিকার কি? কারণ বাদী ধরেন যে কথার কথা একতরফা রায় হয়ে গেছে, বেচারা এখন করবে কি? যে স্যার আমার তো হয়ে গেছে বুঝছি, এখন আমি করবো কি? বলতেছে আপনার জন্য রাস্তা খোলা আছে সাইটটা। এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চারটি প্রতিকার আপনার জন্য খোলা আছে, লিখে ফেলেন। চারটি প্রতিকার বিবাদীর জন্য খোলা আছে। চারটি, এক, দুই, তিন, এই গেল চার। চারটা দরজা আপনার জন্য খোলা আছে, চারটা। ঠিক আছে, চারটা দরজা খোলা আছে। এক, আপনি একতরফা ডিক্রি রদ করার জন্য দরখাস্ত দায়ের করতে পারেন। একতরফা ডিক্রি রদকরণ, লিখে ফেলেন। একতরফা ডিক্রি রদকরণ, একতরফা ডিক্রি রদকরণের জন্য একটা আবেদন করতে পারেন যে আমার এই ডিক্রিটা রদ মানে বাতিল করে দেন, দয়া করে আল্লাহর রহমতে, আল্লাহর উসিলায়, আল্লাহর দিকে তাকাই একতরফা ডিক্রি একটু মাননীয় আদালত বাতিল করে দেন, আমি আসিনি, আমার এত বড় সাজা দিয়েন না। একতরফা ডিক্রি রদকরণের জন্য আবেদন করতে পারেন আদালতে। ঠিক আছে, নাহলে সরাসরি লিখে ফেলেন। এই দ্বিতীয়, এটার প্রথম প্রতিকার। দ্বিতীয় প্রতিকারটা লিখে রাখেন। সরাসরি, সরাসরি সরাসরি একতরফা ডিক্রি রদকরণের আদেশ, রদ রদকরণের দরখাস্ত করতে পারে। দুইটা কিন্তু আলাদা। রদকরণ আর সরাসরি একতরফা, দুইটা কিন্তু আলাদা। রদকরণের আবেদন করতে পারেন। এই দুইটা, এই প্রতিকারগুলো খালি লিখে রাখেন, এত বুঝন লাগবে না। এই রিটেনে ভাঙ্গা ভাঙ্গা বুঝাবো, কিন্তু এখন না। তারপর হচ্ছে আপিল করা যাবে, এই দেখেন আপিল করা যাবে। তৃতীয় রাস্তা হচ্ছে আপনি আপিল করবেন। একতরফা ডিক্রি রদকরণের প্রতিকার কি? আপিল। এটা বারবার পরীক্ষা আসে, এটা বেশি আসে। আপিল করা যায়, অনেকে জানে না। এবং রিভিউ করা যাবে, ক্ষুদ্র আদালতে যদি হয়, ক্ষুদ্র আদালত রিভিউ করা যাবে। যে আদালত বাদ দিয়েছে এই আদালতের কাছে আপনি ফিরে যাইতে পারবেন, কেন বাদ দিলেন আমাকে, কি কি দোষ ছিল আমার, রিভিউ করতে পারবেন। এই চারটা প্রতিকার আপনাদের জন্য খোলা আছে। পরীক্ষা এটা বারবার আসে, এটা আপনাদের মাথায় রেখে দিতে হবে। এবার যে জিনিসটা আসবে, এই দেখেন, এখান থেকে আমি আদেশগুলোকে ঝুলাই দিই। সরাসরি একতরফা ডিক্রি রদকরণের যে সিস্টেমটা, সরাসরি একতরফা ডিক্রি রদকরণ, এটা কোথায় বলা আছে? এটা বলা আছে আদেশ নয়, বিধি, 13-র ক, এই জায়গায় এই কথাটা বলা আছে। একতরফা ডিক্রি রদকরণ কি? আপনি একবার সুযোগ পাবেন, শুধু একটি বার। পরীক্ষা আসবে, কয়বার সুযোগ দেওয়া হয় বিবাদীকে? একটি বার সুযোগ দিবেন, মাত্র একবার আপনি সুযোগটা পাবেন। ঠিক আছে, এবং আপনাকে 30 দিনের মধ্যে আবেদন করতে হয়। বারবার মাথায় রাখবেন, 30 দিন। এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, সব জায়গা 30 দিন মাথায় রাখবেন। হাজিরা ফাজিরা যত আছে পক্ষগণের, মানে পক্ষে যোগ করা বিয়োগ করা, সব 30 দিন। এটা মাথায় থাকবো, সব 30 দিন। মানে অপশনে 30 দেখলেই দাগাই দিবেন, কথা বুঝেন না আপনি? অপশন 30 দেখলে দাগাই দিবেন। ঠিক আছে, যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে কিন্তু কি করতে হয়, একতরফা আপনি একবার সুযোগ পাবেন। আপনাকে অবশ্যই হলফনামা জমা দিতে হবে, হলফনামা, জমা দিতে হবে। এবং আপনাকে কত টাকা ফাইন করতে হবে, দিতে হবে? 3,000 টাকা জমা দিতে হবে। 3,000 টাকা অনধিক, জমা, জমা দিতে হবে, 3,000 টাকা জমা দিতে হবে। এই অংশগুলি আপনাদের জন্য, ওরে বাবা রে বাবা, বিশাল এমসিকিউ এগুলি। একতরফা ডিক্রি রদকরণ সম্বন্ধে কথাতে বলা আছে আদেশ নয় বিধি 13-র ক, একবার সুযোগ পাবেন, 30 দিন সময় পাবেন, হলফনামা দিতে হবে, অনধিক 3,000 টাকা জরিমানা। এগুলি কি আর মিস করবেন আপনারা? আমার তো মনে হয় না আপনাদের মিস করার কোনো উপায় আছে, না সুযোগ দিছি আমি। ঠিক আছে, এবার আসেন। আদেশ একতরফা ডিক্রি রদকরণ, দেখছেন একতরফা ডিক্রি রদকরণ কততে বলা আছে? আদেশ নয় বিধি, এটা কিন্তু নতুন, এটা কিন্তু আমাদের পুরান স্টুডেন্টরা এটি পায় নাই। বিধি 13,
এখানে বলা আছে, এখানে বলা আছে আদালত যদি সন্তুষ্ট হয় 30 দিন সময় পাবেন, 30 দিন, 30 দিন সময় পাবেন আবেদন করার জন্য। ঠিক আছে, আদালতের কাছে, আদালতের কাছে সেটিং অ্যাসাইটের জন্য আবেদন পাবেন, আবেদন করতে হবে, লিখে ফেলেন সেটিং অ্যাসাইট, সেটিং অ্যাসাইট। এটা আমি বাংলা জানি না, এটা আপনারা একটু মেহরবানি করে বাংলা দেখেন, আমার একটু বলেন সেটিং অ্যাসাইটের বাংলা কি। সেটিং অ্যাসাইটের আবেদন করবেন, আমি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিছি তো, আবেদন করবেন, সেটিং অ্যাসাইটের আবেদন করবেন, আদালত সেটিং অ্যাসাইডের আবেদন করবেন, একতরফা ডিগ্রি রদকরণের ক্ষেত্রে আদালত সেটিং অ্যাসাইডের আবেদন করবেন। আচ্ছা, এই জিনিসটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলি কিন্তু ভাইরে বারবার আসে, আপনি কিন্তু এই মেহরবানি করে নিজের এই করেন না, নিজের বিপদে ফালায়েন না। এটা বললাম বিবাদীর ক্ষেত্রে, এটা সব লিখে ফেলেন, এগুলি সব পড়েছি বিবাদীর ক্ষেত্রে, বড় করে লেখেন বিবাদীর ক্ষেত্রে, বিবাদীর ক্ষেত্রে লিখে ফেলেন বিবাদী। এবার বাদীরটা জানতে হবে না, বিবাদী, এইখান থেকে এমসিকিউ নয় দাঁড়ায়, এর বাইরে আদেশ নয়, এর বাইরে কোনো এমসিকিউ নাই। এটা কি আপনাদের, আচ্ছা ক্লাসটা কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে বলেন, কঠিন লাগে না সহজ লাগে একটু বলেন তো, আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে, ওরা একটু লিখুক, ওরা একটু লিখুক, আপনাদের সাথে দুই এক করো, কিন্তু উল্টা পাল্টা কেউ কথা বলেন না, তাহলে আবার বন্ধ করে দিব। একটু 1 ঘন্টা হয়ে গেছে তো, একটু উল্টা পাল্টা কথা বলেন না কেউ, পড়াশোনার মধ্যে বলেন, উল্টা পাল্টা কথা বললেন না। আচ্ছা, ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে, নতুন পুরাতন? হ্যালো, কথা বলেন। জি স্যার, খুব ভালো হ্যাঁ, লাগতেছে স্যার। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখান থেকে প্রশ্ন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ? জি ভালো লাগছে। ভালো লাগছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে বিবাদীর ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার একটা বাদীর অংশ স্যার এখানে একটা বিষয় ছিল, বলেন। ওই অর্ডার 9 রুল 2 তে বাদী সময়ের খরচা দিলে যে 1 মাসের বিষয় বলছেন, এটা কি 1 মাস নাকি 30 কাজে দিবে? বুঝি নাকি, অর্ডার ওইটা 1 মাস, 9 রুল 3 তে বলছে এটা 1 এক মাস মাস, নাকি 30 কার্য দিবস? এক এক মাস, মাস এক না? মাস, এক মাস, এক মাস। ওটা হচ্ছে সমনের টাকা সে দেয় নাই, কিপটা, সমনের টাকা 1 মাস। ঠিক কার্য আছে, দিবস that's মাথায় fine. রাখবেন, কার্য দিবস মাথায় রাখবেন, কয়েকটা জায়গায় আছে, সমন জারি করতে 5 কার্য দিবস, বিবাদী হাজিরার জন্য 30 কার্য দিবস, সর্বনিম্ন আর সর্বোচ্চ 60 কার্য দিবস, কার্য দিবস এই জায়গায় আছে। আর বাকি অংশগুলিতে সব দিন মাথায় রাখবেন, এই অংশগুলো। আর এটা স্যার এই বিবাদী অংশে বিধি, স্যার বিধি 13 এবং 13 কয়ের মধ্যে একটু পার্থক্য দেখাবেন তো। একতরফা ডিগ্রি রদ করুন তো এখানেও বললেন, ওখানেও আর একতরফা ডিগ্রি সরাসরি, সরাসরি একতরফা ডিগ্রি, এখানে পার্থক্য শুধু একটা, এটা হচ্ছে একতরফা ডিগ্রি রদকরণটা আপনি, ও সরি, বুঝতে পারছি। ওকে ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনি, আপনি কি করলেন, আপনি একটা আদালত কি সেটিং অ্যাসাইডের আবেদন করছেন একতরফা বাতিলের জন্য, আর এটা আপনি সরাসরি চ্যালেঞ্জ করছেন আদালতে যে আপনি কেন করলেন। ওকে স্যার, একটা হচ্ছে যে, একটা জি হচ্ছে স্যার, স্যার, জি স্যার। স্যার আপনি আমাকে আপনি আদালতে বললেন স্যার আপনি আমাকে কেন বাদ দিলেন, একতরফা মানে নরম। আর এটা হচ্ছে একটু গরম ভাবে, কেন বাদ দিলেন মানে একটু সরাসরি পয়েন্ট করছে, মানে এতটুকু আপনি জি বোঝেন, স্যার, এগুলি রিটেনের অংশ, এগুলি পিলির অংশ না, মানে জি স্যার। এগুলি অনেক ভালো করে রিটেনে বুঝাইতে হয়। আর এগুলি প্রসিডিউরাল পার্ট, এগুলি যদি কেউ ফাঁকিবাজি দিয়ে পড়ায় হয়তোবা দেওয়ানি শেষ হবে, আপনার কোনো উপকারে আসবে না। এবার আসেন বাদীর অংশটা পড়াই, এগুলি প্রতিষ্ঠানগুলো পড়ায় না, কারণ এগুলি পড়াইতে গেলে সময় লাগে, আর আপনাদের বুঝাইতেও তো অনেক মাথার চুল ঘাম ফালাইতে হয়, ঠিক আছে, মাথার অনেক চুল পড়ে যাইব এটি বুঝাইতে, তো এই জন্য ওরা প্যারা নেয় না, বলে এগুলি আসে না, আসে না। কিন্তু এখান থেকে আসে, প্রশ্নটা পেঁচাইয়া দেয়, তখন আপনারা এটি পারবেন না। ওরা চায় যে আপনার, আপনার অ্যাডভোকেট হন, কিন্তু 2-3 বার সময় লাগাইয়া, বুঝেন, 2-3 বার সময় লাগাইয়া হন, প্রথমবারে কেন হইতে যাইবেন, 2-3 বার সময় লাগাইয়া হন, একবার 2-3 বার পিডিতে ভর্তি হন, তারপর লিখিত দেন, তারপরে হন, বুঝলেন না, জীবনে 5-7 বছর একটু ঘোরে না, সময় দেন, তারপরে হন। আচ্ছা, এবার আসলে বাদীর অংশটা শেখেন, বাদীর অংশটা শেখেন, যা পর লেখাবো এর চেয়ে বেশি বুঝছেন না, কারণ সময় অল্প, হ্যাঁ, আজকে যে কোনো মূল্যে দেওয়ানি কার্যাবধি শেষ করতেই হবে, কারণ কালকে আমি সিআরপিসি পড়াবো। এবার বাদী অংশ, আজকে রাত 12টা বাজলো, যে যার ভালো লাগবে না সে চলে যাবে, যার পরীক্ষা সে ঘুমাবে না। প্রথম কথা হচ্ছে এমনি রাইট সাইড পর্যন্ত এমনি মাইসে মোবাইল টিপে, তাহলে আপনি একটু ক্লাস করেন, আপনার স্যার যদি পড়াইতে চায় আপনাদের সমস্যা কোথায়? ঠিক আছে, মোবাইলে এখন 59% চার্জ আছে, তাহলে আরামসে পড়াইতে পারবো। বাদীর অংশ, বাদী যদি শুনানির দিন হাজির না হয়, এই দেখেন শুনানির দিন, এই শেষ 9 দ্বারা, আর কঠিন নাই, বুঝছেন, আর কঠিন নেই, বিশ্বাস করেন আর কঠিন নেই, এই কঠিনের পাড়া আমাকে শেষ। শুনানিতে, শুনানিতে যদি বাদী হাজির বলেন, শুনানিতে যদি বাদী হাজির না হয়, হাজির না হয়, হাজির না হয়, শুনানির দিন যদি বাদী হাজির না হয়,
তাহলে কি হবে? মোকদ্দমা খারিজ হয়ে যাবে, এক কথায় বাংলায় খারিজ। এখন বললো স্যার আমি নাহলে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, আমি নাহলে শুনানির দিন হাজির হইলাম না, খারিজ হয়ে গেলাম, আমি কি করব? আমি কি ঘরে ঘুমিয়ে থাকবো? বলতেছে না, ঘুমানোর সুযোগ নাই। আপনার আপনার দুইটা প্রতিকার, দুইটা দরজা আপনার এখন খোলা আছে। তা বিবাদীর খোলা থাকে চারটা, কারণ বিচারের মামলা হাইরা যাবে, ওর জন্য চারটা দরজা। আর এটা তো বাতিল হয়ে যাবে, এর জন্য দুইটা দরজা খোলা আছে। আপনার জন্য দুইটি প্রতিকার আছে, দুইটি প্রতিকার আছে আপনার জন্য, দুইটি প্রতিকার, দুইটি প্রতিকার আছে। এক নাম্বারটা কি বলেন তো? এক নাম্বার প্রতিকার হচ্ছে আপনি আপনি ওই যে আগের মতো মামলা খারিজ রদকরণের আদেশ দিবেন। মোকদ্দমা মোকদ্দমা খারিজের মোকদ্দমা খারিজ আদেশ, খারিজ আদেশ, খারিজ আদেশ। রদ মানে বাতিল, রদ মানে কি? বাতিল। রদকরণের আবেদন দিবেন, রদকরণের আবেদন করবেন, রদকরণের আবেদন করবেন আদালতে, যে আপনি দয়া করে আমার এই যে মামলাটা শেষ করছেন, এটা আপনি একটু মানে তুইলা নেন আল্লাহর হস্তে। মোকদ্দমা খারিজ রদকরণের আদেশ করবে। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় প্রতিকারটা হচ্ছে ওই যে আগের মতো সরাসরি, ওই সরাসরি শব্দটা, সরাসরি মোকদ্দমা খারিজ রদকরণের আদেশ, মোকদ্দমা খারিজ রদকরণের আদেশ। আর এক্সপার্টি ডিগ্রিতে আরো দুইটা ছিল, আপিল ডিভিশন, এখানে আর এটা নাই। মোকদ্দমা খারিজ রদকরণের আদেশ। সুন্দর করে রেকর্ডিংটা বসে আবার একবার দেখবেন বাসায়, তাহলে আর দিওয়ানিও পড়া লাগবে না, যা লিখছি ওই পুরো বসে থাকেন। মোকদ্দমা খারিজ রদকরণের আদেশ, এই দুইটা জিনিস আপনাদের দেওয়া থাকবে, এই প্রতিকার দুইটা দেওয়া আছে। এইবার আসলে কোথায় কোথায় দেওয়া আছে, ঠিক আছে? এই দেখেন এটা দেওয়া আছে, এইটা দেখেন, এই যে মোকদ্দমা খারিজ, অর্ডার 9 রুল 9, অর্ডার 9 রুল 9, এখানে ডাইরেক্ট বলা আছে, পরীক্ষায় এই কথাটাই বলা আছে, মোকদ্দমা খারিজ রদকরণের, কিন্তু খবরদার আপিল করা যাবে না। এই যে এখানে এই শব্দটাই বার কাউন্সিলের জন্য ইম্পর্টেন্ট, আপিল করা যাবে না। পরীক্ষা আসছে বাদী পক্ষের মোকদ্দমা খারিজ রদকরণের ক্ষেত্রে কি করা যায় না, সবাই একটু কমেন্ট বক্সটা ফাটাইয়া লেখেন তো, আপিল করা যায় না। এরা পরীক্ষা বারবার আসে, আপনার মাথায় ঢোকে না, আপনার মানে ঘিলুটার ভিতরেই কেউ ঢুকাইতে পারলো না জিনিসটা, যে বিবাদীর চারটা রাস্তা। ও মোকদ্দমা একতরফা রায়ের বাতিলকরণের জন্য আবেদন করবে, নাহলে সরাসরি বাতিলকরণ, আপিল করবে, রিভিউ করবে। আর এখানে কি আপিল করা যাবে না, এই আপিল দেখলে তো ভুল করবে জুয়েল রানা সাহেব, আপিল করা যাবে না। হ্যাঁ, আপিল করা যায় না, বাদী পক্ষ আপিল করতে পারবে না, ওর মামলাই খারিজ, ও নিজের মামলা নিজে আপিল করবে কেমনি? ওর বিরুদ্ধে তো কেউ সংক্ষুব্ধই হয় নাই, ও আপিল করবে কেমনি? ও পাগল হয়ে গেছে নাকি? আপিল করা যাবে না, করা যাবে না, আপিল করা যাবে না। এবং এটা 30 দিনের মধ্যে, 30 দিন, 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, সব 30, খালি একটা জিনিস শেখেন, সব 30 30 লেখা বইয়ে থাকবেন, ঠিক আছে? এবং বিবাদীকে অবশ্যই দরখাস্ত দেখাতে হবে, বিবাদীকে দরখাস্ত দেখাতে হবে, বিবাদীকে দরখাস্ত দেখাতে হবে, দরখাস্ত দেখাতে হবে, দেখাতে হবে। এই অংশগুলি খুব সুন্দর করে আপনারা পড়ে রাখবেন। আশা করি আপনাদের আশা করি নয় আর কোনো কনফিউশন নাই। এটা অর্ডার 9 রুল 9 তে বলা আছে, আর এটা আছে অর্ডার 9 রুল 9 এর এ, অর্ডার 9 রুল 9 এর এতে বলা আছে এই কথাটা। এখান থেকে প্রশ্ন ভাই আসবেই, এখান থেকে প্রশ্ন আসেই, আপনি কি বলেন না বলেন। এখানে 3টা শব্দ দেওয়া লাগবে, এই দেখেন, অনধিক 1000 টাকা, বাদী দেবে 1000 টাকা জরিমানা, আর বিবাদী দেবে কয় টাকা বলেন তো? 3000, মাথায় থাকবে তো? বাদী পক্ষ কয় টাকা জরিমানা দেবে মামলা খারিজ হলে? অনধিক 1000 টাকা জরিমানা। আর বিবাদী দেবে কত? 3000, মাথায় থাকবে তো? অনধিক 1000 টাকা জরিমানা, এই কমেন্ট একটু লেখেন, অনধিক 1000 টাকা জরিমানা, আর বিবাদী দেবে 3000 টাকা, ঠিক আছে? এবং এখানে হলফনামা দেওয়া লাগবে, হলফনামা দেওয়া লাগবে, হলফনামা দেওয়া লাগবে। এরপরে আর কি দেওয়া লাগবে? 30 দিনের মধ্যে আবেদন, সব 30, একটা জিনিস শিখে বলেন, 30 দিন, খালি যা দেখবেন খালি চোখ বুঝতে 30, হাজিরা মানে 30, হাজিরা মানে 30। হ্যাঁ, বাদী 1000 আর বিবাদী অনধিক 3000, লিখে ফেলেন পার্থক্য, পার্থক্য লিখে ফেলেন। এবার বাদী বিবাদীর মধ্যে তফাৎটা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। বাদীর যদি মামলা খারিজ হয়ে যায়, শুনানির দিন বাদী, আমি একটা সামারি বলে দেই, শুনানির দিন বিবাদী 3000, হ্যাঁ, শুনানির দিন, আমি আবার কান খুলে শোনেন, শুনানির দিন বাদী হাজির হয় নাই, মামলা গেছে খারিজ হয়ে, রাস্তা ওর দুইটা খোলা, ও খারিজ আদেশ রদকরণের আদেশ অথবা সরাসরি রদকরণের আদেশ, এই দুইটা রাস্তা খোলা, কিন্তু খবরদার আপিল করা কিন্তু শোনা যাবে না। 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, ঠিক আছে? আর হলে 1000 টাকা জরিমানা দিতে হবে, সরাসরি রদকরণের ক্ষেত্রে 1000 টাকা, শেষ। আর বিবাদীর জন্য 4টা রাস্তা খোলা, ও মোকদ্দমা একতরফা আদেশ বাতিল করার জন্য আবেদন করবে, অথবা সরাসরি বাতিল করার জন্য আবেদন করবে, ওর জন্য আপিলের রাস্তা খোলা, ওর জন্য রিভিউ রাস্তা খোলা। আশা করি খুব সুন্দর করে বুঝতে পারছেন। আদেশ নয় আপনাদের আর কোনো
ব্যথা থাকার কথা না।